হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু প্রো লার্নার। স্বপ্ন তোমার, দায়িত্ব আমাদের। প্রত্যেক দিনের মতো আমি রানা মণ্ডল তোমাদের প্রিয় ক্লাস জিকে অফ দ্য ডে নিয়ে হাজির। আজ ক্লাস নম্বর 14। এখানে আমি আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ জিকে এবং সঙ্গে তার ব্যাখ্যা, যেগুলো আপকামিং পরীক্ষা যেমন ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপি, কেপি, রেল, সিজিএল, রেল ইত্যাদি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। যদি উপকৃত হও তবেই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল প্রো লার্নার। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, শোলা ফরেস্ট নিচের কোথায় শোলা ফরেস্ট দেখা যায়? হিমালয় পার্বত্য অঞ্চল, বিন্ধ্য পার্বত্য অঞ্চল, পশ্চিমঘাট পর্বতমালা, পূর্বঘাট পর্বতমালা। এখানে সঠিক উত্তর হবে পশ্চিমঘাট পর্বতমালা। পশ্চিমঘাট পর্বতমালা ভারতের পশ্চিম উপকূল বরাবর অবস্থিত। এইখানে 2000 মিটার উচ্চতায় পাহাড়ে এই শোলা ফরেস্ট দেখা যায় পশ্চিমঘাট পর্বতমালাতে। আমরা শোলা ফরেস্টের কয়েকটা ছবি দেখে নেব। এই দেখো শোলা ফরেস্ট, এটা 2000 মিটার উচ্চতাতে অবস্থিত। শোলা ফরেস্ট হচ্ছে কি? শোলা ফরেস্ট এক ধরনের ট্রপিক্যাল ফরেস্ট। শোলা ফরেস্টটা ট্রপিক্যাল ফরেস্ট। আচ্ছা, এটা দেখা যাচ্ছে কোথায়? আমাদের পশ্চিমঘাট পর্বতের 2000 মিটার উচ্চতাতে এটা দেখা যায়। আচ্ছা, ভারতের উল্লেখযোগ্য পর্বতগুলো দেখলে আমরা পশ্চিমঘাট পর্বতের অবস্থান আমরা দেখে নিতে পারবো। এ দেখো, এটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা, এটা পূর্বঘাট। আচ্ছা, এটা আরাবল্লী, এটা হিমালয়, এটা গারো, খাসি, জয়ন্তিয়া, উপরটা বিন্ধ্য, নিচেরটা সাতপুরা, তাই না? নেক্সট বিষয় দেখো, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কোন দ্বীপটির নাম পরিবর্তন করে নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ রাখা হয়েছে? ভালো কথা। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের একটি অংশ, বঙ্গোপসাগরে অবস্থিত। এখানে অনেকগুলো দ্বীপ নিয়ে এই দ্বীপপুঞ্জটা গঠিত। এটা একটা কেন্দ্রশাসিত অঞ্চল। এখানে একটা দ্বীপ আছে যার নাম হচ্ছে রস দ্বীপ। সেই রস দ্বীপের নামকরণ 2018 সালে করা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ। নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ নামকরণ করা হয়েছে রস দ্বীপে 2018 সালে। রস দ্বীপ দেখে নাও আমরা এই জায়গাটা একটু। এরকম একদম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ দিকে অবস্থিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড। আচ্ছা, এটা 2018 সালে নামকরণ করা হয়েছে, দক্ষিণ আন্দামান জেলাতে অবস্থিত। নিচের কোন গুহাটি মহারাষ্ট্রে অবস্থিত নয়? অমরনাথ, এলিফেন্টা, ইলোরা, অজন্তা। দেখো, এখানে অমরনাথ ব্যতীত সমস্তগুলো মহারাষ্ট্রে অবস্থিত। অমরনাথ হচ্ছে জম্মু কাশ্মীরে অবস্থিত। অতএব সঠিক উত্তর হচ্ছে এ, অমরনাথ গুহা। কারণ অমরনাথ গুহা মানে মহারাষ্ট্রে অবস্থিত নয়। আমরা দেখে নেব অন্যান্য গুহাগুলো সম্পর্কে একটু দেখে নেব। এটা হচ্ছে অজন্তা গুহা, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত। অজন্তা গুহা হচ্ছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত। এটা 1983 সালে একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষিত হয়। এখানে কিছু ছবি চিত্রিত রয়েছে, সেগুলো হচ্ছে গৌতম বুদ্ধের জীবন এবং গৌতম বুদ্ধের পুনর্জন্মের চিত্র। ওকে। আচ্ছা, ইলোরা গুহা মহারাষ্ট্রে অবস্থিত, এটাও ঔরঙ্গাবাদ ডিস্ট্রিক্টে অবস্থিত। এটাও একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখানে এই ইলোরা গুহা হচ্ছে হিন্দু, বৌদ্ধ এবং জৈন ধর্মের পীঠস্থান এটি। নেক্সট দেখে নেবো এলিফেন্টা। এলিফেন্টা হচ্ছে একটা দ্বীপের মধ্যে অবস্থিত একটা মানে মন্দির। এটা হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। ওখানে একটা দ্বীপ রয়েছে, তার নাম হচ্ছে এলিফেন্টা দ্বীপ। এই এলিফেন্টা দ্বীপে অবস্থিত হচ্ছে এলিফেন্টা গুহা মন্দির। এটাও একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। দেখো, অবস্থান হচ্ছে মহারাষ্ট্রের এলিফেন্টা দ্বীপ। এটা হিন্দু দেবতা শিবকে উৎসর্গকৃত একটা মানে মানে স্থান এলিফেন্টা। কিন্তু অমরনাথ হচ্ছে, এই যে অমরনাথ প্রচন্ড ভিড় হয়, এটা তীর্থযাত্রীরা যায়। এটা জম্মু কাশ্মীরে অবস্থিত। এটা অনন্তনাগ জেলাতে অবস্থিত। অনন্তনাগ জেলা হচ্ছে জম্মু কাশ্মীরে। এটা একটা হিন্দু মন্দির, শিব দেবতাকে উৎসর্গ করা হয়েছে। শ্রীনগর থেকে 141 কিলোমিটার দূরে অবস্থিত। ভারতের সংবিধানে কোন অংশে মৌলিক অধিকার রয়েছে? দেখো, মৌলিক অধিকার, মৌলিক অধিকারের ধারণা আমরা নিয়েছি কোথা থেকে? আমেরিকা থেকে ধারণা নেওয়া হয়েছে। ভারতের সংবিধানে পার্ট কটা? পার্ট হচ্ছে 25টা। তার মধ্যে তৃতীয় পার্ট যেটা রয়েছে, এই তৃতীয় পার্ট হচ্ছে মৌলিক অধিকার সম্বন্ধিত। অর্থাৎ পার্ট 3তে হচ্ছে কি সম্পর্কিত? মৌলিক অধিকার সম্পর্কিত, তাই না? আমরা প্রথমে দেখে নেব কয়েকটা গুরুত্বপূর্ণ পার্ট দেখে নেব, যেগুলো খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা ক্ষেত্রে। পার্ট 1 এ রয়েছে কি? ভারত এবং তার অঙ্গরাজ্য।
2 নম্বর পার্টে রয়েছে নাগরিকত্ব, 3 নম্বরে মৌলিক অধিকার, 4 নির্দেশমূলক নীতি, 4A তে রয়েছে মৌলিক কর্তব্য। তাহলে বিষয়টা হচ্ছে আমাদের মৌলিক অধিকার কতগুলো রয়েছে? মৌলিক অধিকার বর্তমানে রয়েছে 6টা, আর মূল সংবিধানে কিন্তু ছিল 7টা, কারণ সম্পত্তির অধিকার বর্তমানে কিন্তু মৌলিক অধিকার নয়। তাহলে বর্তমানে মৌলিক অধিকার হচ্ছে 6টা। মৌলিক অধিকার 6টা কি কি দেখে নেব। 6টা মৌলিক অধিকার, প্রথম হচ্ছে সাম্যের অধিকার, 2 নম্বর হচ্ছে স্বাধীনতার অধিকার, 3 হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার, 4 হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, 5 সাংস্কৃতিক এবং শিক্ষাগত অধিকার, আর 6 হচ্ছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। এই হচ্ছে 6টা মৌলিক অধিকার। এবার 35 নম্বর প্রশ্ন দেখো, অজাতশত্রু কোন বংশের প্রতিনিধি ছিলেন? ইনি ছিলেন হর্ষঙ্ক বংশের। তিনি মগধের প্রথম যে রাজবংশ প্রধান সেটা হচ্ছে হর্ষঙ্ক বংশ। তার প্রতিষ্ঠাতা হচ্ছে অজাতশত্রু, যার উপাধি ছিল শ্রেণী। এইচটিটিপি কথার অর্থ কি? এইচটিটিপি কথার অর্থ হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, অপশন বি। এইচটিটিপি আমরা ইন্টারনেট ব্যবহার করার সময় আমরা দেখতে পাবো এইচটিটিপি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল দেখতে পাবো। সাধারণ অবস্থায় নিচে কোন ধাতুটি তরল? সেটা হচ্ছে পারদ। দেখো, তরল ধাতু যদি বলা হয় সেটা হচ্ছে পারদ, আর তরল অধাতু বললে সেটা হবে ব্রোমিন। এই দেখো, তরল ধাতু হচ্ছে কি? পারদ। আচ্ছা, সাধারণ অবস্থায় এটা তরল থাকে, ঘরের টেম্পারেচারে তরল থাকে। আচ্ছা, আর মানব শরীরের সর্ববৃহৎ গ্রন্থি হচ্ছে কি? যকৃৎ। মানব শরীরের সর্ববৃহৎ গ্রন্থি হচ্ছে যকৃৎ, যেখান থেকে বাইল বা পিত্তরস নিঃসৃত হয়। দেখো, যকৃৎ বা এর অবস্থানটা দেখো, আমাদের মানে বক্ষপঞ্জরের মাঝে অবস্থিত এই যকৃৎ। এই যে চকলেট কালার দেখতে পাচ্ছি যকৃৎ। আচ্ছা, এটা বৃহত্তম মানবদেহের বৃহত্তম গ্রন্থি, এখান থেকে বাইল বা পিত্তরস নিঃসৃত হয়। আচ্ছা, নিচের কোন তথ্যটি সঠিক নয়? এখানে ডিরেক্ট অ্যান্সার চলে এসছে। এটা হচ্ছে 9 জানুয়ারি এটা বিশ্ব জলভূমি দিবস হবে না। 2 ফেব্রুয়ারি হচ্ছে বিশ্ব জলভূমি দিবস, 9 জানুয়ারি হচ্ছে এনআরআই ডে, অর্থাৎ প্রবাসী ভারতীয় দিবস। অন্যান্যগুলো ঠিক আছে, যেমন 10 জানুয়ারি বিশ্ব হিন্দি দিবস, 24 জানুয়ারি জাতীয় বালিকা শিশু দিবস, 25 জানুয়ারি জাতীয় ভোটার দিবস, তাই না? তাহলে সমস্তগুলো ঠিক আছে, 9 জানুয়ারি এটা ভুল আছে, এটা হওয়া উচিত ছিল এনআরআই ডে। শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? শ্রীনগর হচ্ছে আমাদের দেশ একটা নদী কেন্দ্রিক দেশ, এরকম ভাবে শ্রীনগর হচ্ছে আমাদের দেশের যে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর, এটা ঝিলম নদীর তীরে অবস্থিত হচ্ছে শ্রীনগর। আচ্ছা, ছবিটা দেখে নাও। ছবিটা দেখতে পাচ্ছ শ্রীনগর, এই যে শ্রীনগর দেখা যাচ্ছে, আর এই দেখো ঝিলম নদী পাশ দিয়ে বইছে। এই ঝিলম নদীর তীরে অবস্থিত শ্রীনগর। নীতি আয়োগ কত সালে প্রতিষ্ঠিত হয়? নীতি আয়োগ হচ্ছে, দেখো, আমাদের পরিকল্পনা কমিশনের পরিবর্তে আসে। এটা 2015 সালে 1 জানুয়ারি নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়। এই নীতি আয়োগ কথার অর্থ কি? নীতি কথার অর্থ হচ্ছে কি? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এটা ভারত সরকারের শীর্ষ পাবলিক পলিসি থিঙ্ক ট্যাঙ্ক, যার অ্যাপ্রোচটা কিরকম? বটম টু আপ অ্যাপ্রোচ রয়েছে। আর নীতি আয়োগ 2015 সালে প্রতিষ্ঠিত হয়। সোনালী বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? এখানে একটা কনফিউজিং হয়, সোনালী বিপ্লব আর সোনালী তন্তু বিপ্লব, এই দুটোকে আলাদা করতে হবে। সোনালী বিপ্লবের কথা যখন আসবে তখন হবে হর্টিকালচার, বাগিচা উন্নয়ন এবং হানি ডেভেলপমেন্ট, মানে মানে মধু উৎপাদন। তাহলে সঠিক উত্তর হচ্ছে সোনালী বিপ্লব হচ্ছে হর্টিকালচার। আর বিভিন্ন কৃষি বিপ্লবগুলো দেখলে আমরা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সবুজ বিপ্লব কি সম্পর্কে? ভারতে সবুজ বিপ্লব হচ্ছে খাদ্যশস্য উৎপাদন, প্রধানত গম উৎপাদন সম্পর্কিত। আর সবুজ বিপ্লবের সঙ্গে যে বিষয়টা গুরুত্বপূর্ণভাবে জড়িত সেটা হচ্ছে উচ্চ ফলনশীল বীজ, হাই ইয়েল্ডিং ভ্যারাইটি সিডস। আর সবুজ বিপ্লবের জনক ভারতে হচ্ছে কে? এম.এস. স্বামীনাথন। এম.এস. স্বামীনাথনকে বলা হচ্ছে সবুজ বিপ্লবের জনক। এবার দেখবো শ্বেত বিপ্লব। শ্বেত বিপ্লব হচ্ছে দুগ্ধ উৎপাদন সম্পর্কিত। এই শ্বেত বিপ্লব শুরু হচ্ছে 1970-এর দশকে। অপারেশন ফ্লাড বলে একটা মিশন নেওয়া হয়, যেটা এই মিশনটার মেন উদ্যোক্তা ছিলেন ডক্টর ভার্গিস কুরিয়ান। অপারেশন ফ্লাড শুরু করেন এবং ভারতে প্রচন্ড পরিমাণ দুগ্ধের উৎপাদন বৃদ্ধি পায়, তার জন্য তাকে বলা হয় ফাদার অফ হোয়াইট রেভলিউশন। আর এইভাবে ভারতে শ্বেত বিপ্লব অনুষ্ঠিত হয়। আর এই শ্বেত বিপ্লব হচ্ছে কি? শ্বেত বিপ্লবের মেন কাণ্ডারি হচ্ছে ডক্টর ভার্গিস কুরিয়ান, যাকে দ্য মিল্কম্যান অফ ইন্ডিয়া বলা হয়, দ্য মিল্কম্যান অফ ইন্ডিয়া বলা হচ্ছে। আর ব্লু রেভলিউশন বা নীল বিপ্লব হচ্ছে কি? এটা মাছ উৎপাদন সম্পর্কিত হচ্ছে। আচ্ছা, আমি বলেছিলাম গোল্ডেন রেভলিউশন বা সোনালী বিপ্লব হর্টিকালচার এবং মধু উৎপাদন। আর আমি বলেছিলাম গোল্ডেন ফাইবার রেভলিউশন, যেটা হচ্ছে পাট উৎপাদন সম্পর্কিত।
নিচের কোন তথ্যটা ভুল? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই কোশ্চেনটাই ভুল আছে, কারণ জিএসটি কার্যকরী হচ্ছে কবে? 2017 পয়লা জুলাই। প্ল্যান হলিডে 66-69 ঠিক আছে। ভারত অর্থনীতি মিশ্র অর্থনীতি ঠিক আছে, তাহলে ভুল আছে এটা, তার মানে উত্তর হচ্ছে 1 নম্বর। কারণ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় 1951 সালে। 1951 সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়, তাহলে এটা এই অপশনটা ভুল আছে। ভুল তথ্য যেহেতু আমাদের বার করতে বলা হয়েছে, দেখে নিই আমরা একটু ডিটেলস ছোট্ট করে। ভারতের পঞ্চবার্ষিক পরিকল্পনার জন্য যে পরিকল্পনা কমিশন, যেটা 1950 সালে গঠিত হয়। আচ্ছা, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আসে 1951 সালে, যা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল 51 থেকে 56। আচ্ছা, ভারতের পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু হচ্ছে তার মানে 1951 সালে, তাই না? নিচের কোন তত্ত্বটি ভুল নির্ণয় করো? দেখো, ভারী জল D2O, ডিউটেরিয়াম অক্সাইড, ঠিক আছে। ডিডিটি একটা কীটনাশক, এটা ডাইক্লোরো ডেফেনাইল ট্রাইক্লোরো ইথেন। ওয়াশিং সোডা সোডিয়াম কার্বনেট, ঠিক আছে। ব্লিচিং পাউডার, যেটা ভুল আছে, এটা মানে অপশন ডি হচ্ছে উত্তর। ব্লিচিং পাউডারটা ভুল আছে, ব্লিচিং পাউডার হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, এটা ভুল আছে। তাহলে আমরা দেখে নেব কি কি রয়েছে। ব্লিচিং পাউডার হচ্ছে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, ওয়াশিং সোডা হচ্ছে সোডিয়াম কার্বনেট, আচ্ছা বেকিং সোডা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, সাধারণ লবণ হচ্ছে NaCl সোডিয়াম ক্লোরাইড NaCl, আর লাফিং গ্যাস হচ্ছে নাইট্রাস অক্সাইড N2O। ওকে, যদি ভিডিওটি ভালো লাগে, ক্লাসটি ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করো প্রো লার্নার, ডেফিনেটলি উপকৃত হবে। প্রত্যেকদিন সন্ধ্যা 7টার সময় জিকে অফ দ্য ডে আসবে। ধন্যবাদ।